আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ছোটবেলা থেকেই টাকার পিছন ছুটতাম। গ্রামে না, মানুষের বাড়িতে কাজ করতাম। দুই বেলা খাবার পেতাম, কিছু পয়সাও পেতাম। তা দিয়েও হইতো না। মাঝে মধ্যে আশেপাশে মানুষের অনেক কাজকর্ম করে দিতাম। তারপরও আমার আরও টাকার প্রয়োজন, কারণ সংসারে হালটা আমার উপরে। আমি ঘরের একমাত্র মেয়ে। আমার বাবা প্যারালাইসিসের রোগী, অসুস্থ, বিছানা পড়ে রয়েছে। আমার মা, তার কিডনির সমস্যা। একটা বাবা মার যদি এই সমস্ত সমস্যা হয়, তখন তো বাবা মা কাজ করতে পারে না। কিন্তু আমার ছোট দুইটা ভাই আছে, যাদেরকে লালন পালন করে আমার এই অসুস্থ মা। কিন্তু সংসার দেখার মতন আমি ছাড়া কে ছিল না। তাই নিজের লেখাপড়া করি নাই কা, শুধু সংসারে হাল ধরবো বলে। তাই টাকার পিছনে, টাকা কামাই করার জন্য বিভিন্ন ধরনের পথ বেছে নিলাম। একদিন একজনে কামের কথা কইয়া আমার এক দালালের কাছে বিক্রি করে দেয় শহরে নিয়ে। আর সেই দালাল কী করে, আমারে বিদেশে পাচার করে দেয়। আসলে সব মানুষ তো খারাপ না, কিছু কিছু ভালো মানুষই আছে। তো আমার যখন বিদেশে পাচার করে দিয়েছে, আমি সব সময় টেনশনে ছিলাম যে আমার ফ্যামিলিটা দেখার মতন কেউ রইল না, ওরা মনে না খেয়ে মরে গেছে। পরে যে বাড়িতে আমার রাখছে, সে বাড়ির সাহেব না খুব ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ। আমার কোনো অত্যাচার করতো না। তারা আমারে ঠিকঠাক মতন খাইতে দিত। আর সে মানুষ কিন্তু আমাকে একবারের জন্য কিনে রেখেছে দালালের কাছ থেকে। আমারে কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হবে না। তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে। কিন্তু আমার ফ্যামিলির পরিবারের কথা যখন লোকটা শুনছে, তখন ওই কফিলের খুব মায়া হয়েছে। সে বলল, ঠিক আছে, তোমার ফ্যামিলি যেহেতু তোমার উপর দেওয়া চলে, টেনশন করো না, আমাদের তো অনেক টাকা পয়সা আছে, তাই তোমার ফ্যামিলিতে আমরা দেখব। পরে আমি ওখানে প্রায় 15 দিন পর্যন্ত কাজ করলাম। অনেক কষ্টে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করলাম তাদের ফোনের সাহায্যে। তারপরে আমি তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করলাম। কফিল আমাকে অনেকগুলো টাকা দিল, যে টাকা দিয়ে তারা 3-4 মাস বসে খাইতে পারবে, কোনো সমস্যা নেই। আমাকে 40,000 টাকা দিল। পরে তাদেরকে দিলাম। দেওয়ার পরে তারপরে ভালোই ছিলাম। কিন্তু ওই বাড়ির যে কফিল, তারা তাদের সাথে ব্যবসা করে, অফিসের কাজের বিষয় ডিল করে। একদিন ওই কফিলের যে বস ছিল, বসকে নিমন্ত্রণ করলো, বাড়িতে ছোটোখাটো একটা পার্টি হবে, নিমন্ত্রণ করলো। তো তারা বাঙালিদের রান্না খুব পছন্দ করে। বলছে বাঙালি কিছু ভালো ভালো রান্না করতে পারে, সুস্বাদু রান্না, আজকে বাঙালির হাতে রান্না খাবো। মেহমানগুলো আইসা বাঙালির হাতে রান্না খেতে চাইলো। আর আমিও কী করলাম, আমিও তো তাদের বাড়ি কাজ করি, না করে তার উপায় নেই। আমিও তাদের কথা অনুযায়ী, যেমন চিংড়ি মাছের মালাইকারি, খাসির ভুনা, গরুর রেজারাল, পায়েস, তারপরে ইলিশ মাছ ভাজি, তারপরে ডাল রান্না করা, সিমের বিচি ভাজি করা, তো অনেক কিছু এভাবে, যাই হোক অনেক আইটেমে রান্না করলাম। আর 10 পদের আমি ভর্তা করলাম, ভাত রান্না করলাম, ভালো চালের ভাত রান্না করলাম। খুব 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 স্বাদ করে তারা খেয়েছে। এখন পার্টির শেষে যখন তারা অনেক মদ খেয়েছে, সবাই, ওই বাড়ির কফিল এবং তার বন্ধু, তার বস, সবাই অনেক মদ খেয়েছে। আর মদ যেদিনকে খাইছে, যেদিনকে পার্টি দিছে, সেদিন কিন্তু বেগম সাহেবা বাড়িতে ছিল না।
বাড়িতে থাকলে কিন্তু হয়তো আমার সাথে এই ধরনের ঘটনাটা ঘটতে পারতো না। যতই হোক তার স্বামীর প্রতি তো তার একটু টান আছে, তারা কিন্তু সহজে দেবে না তার স্বামীকে অন্য একটা মেয়ের কাছে। তারপরে মদ খাওয়ার পরে যখন সবাই টাল হয়ে যাচ্ছে, তাদের সামনে যখন আমি গেলাম, যে সমস্ত জায়গাগুলো নোংরা করেছে আমাকে পরিষ্কার করতে বলল, আমি পরিষ্কার করছিলাম। কিন্তু সারাদিন অনেক কাজ করছি, ওই টাইমে অনেক পরিশ্রম করতেছি, তাড়াহুড়ো করে কাজ করতেছি। আমি বুঝতে পারিনি যে আমি যখন উপর হয়ে ওই জায়গাটা পুরোটা মুছতেছি, তখন আমার কামিজের গলাটা একটু বড় ছিল, আর ওই গলার ভিতর থেকে যে কিছুটা দেখা যাচ্ছে এটা আমি বুঝতে পারিনি। তো ওই জিনিসটা দেখে ওই বসের লোভ লেগে গেল। সে বলল, যে মেয়েটাকে তোমাদের কাজের মেয়ে? বলল, হ্যাঁ। মেয়েটা তো দেখতে খুব সুন্দর, বাঙালি মেয়ে তো, কখনো খাওয়া হয়নি, একটু যদি সুযোগ করে দিতাম। তখন কপিলটা আমাকে খুব মায়া করতো, মেয়েটা সহজ সরল, অনেক দুঃখী মানুষ, মেয়েটার সাথে এই কাজটা করা ঠিক হবে না। কিন্তু বস বলল, দেখুন কোনটা ঠিক কোনটা ব্যাঠিক আমরা বুঝি, আমরা আপনাদের বাড়ির মেহমান, আমাদের খুশি করে রাখার দায়িত্ব আপনাদের। আর তাছাড়া মেয়েটাকে আমি খুশি করিয়ে দেব। বলল, ওকে আমি অনেক ডলার দেব, যেটা দিয়ে যে ডলার সে 1 বছরে পাবে। 1 বছরে কামাই করলে এত ডলার হবে না, তাকে আমি একবারে এত ডলার দেব। তখন ওই কফিল চিন্তা করলো, ঠিক আছে, সমস্যা নেই, মেয়ের যদি একটু ক্ষতি হয়েও তাকে তো পোষায় দেবে। সেই হিসাব করে আমাকে কফিল বলল, আজকে রাত্রে কিন্তু বসে তোর কাছে থাকবে, বসে ঠিক মতো খুশি করাবি, আর তোকে আমি খুশি করাবো, কোনো সমস্যা নেই। আমি বললাম, স্যার কী বলতেছেন? আসলে তো এরকম কাজ আমি কখনো করিনি। চুপ কর, তুই যদি কথা না শুনিস তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তারপরে বাধ্য হইয়া আমি বসরে খুশি করতে চাইলাম, কিন্তু ভাই রে ভাই, বসেরটা দেখে মনে হচ্ছে যে ঘোড়ার মতন। ওটা দেখে আমি খুব ভয় পাইছিলাম। একই তো আমার বিয়ে হয়নি, কোনো পুরুষের সাথে আমি কখনো এরকম কাজটা করিনি, এই প্রথম ওই কফিলের বস আমার সাথে এই কাজটা করবে। কিন্তু যখন আমার সাথে এই কাজটা করেছে তখন আমার খুব কষ্ট হচ্ছে, অসহ্য ব্যথা যন্ত্রণা, কিন্তু আমার কষ্ট কেউ দেখে নেই, কেউ বোঝে নেই। অনেক কষ্ট পরও কফিলকে আমি খুশি করাইলাম, কিন্তু কফিল এত পরিমাণ মজা পাইছিল যার কারণে তার ম্যানেজারকে পাঠিয়ে দিছে। আর ম্যানেজারও এই একই কাজটা করেছে, তার ইচ্ছে মতন মন মতন করে আমাকে খুব আদর করেছে। আমার অনেক কষ্ট হয়েছে। মেয়েদের যখন কষ্ট হয় ছেলেদের তখন মজা হয়, ওরা খুব মজা নিতে পারে তখন। আর সেই মজার কথা ওই কফিলকে জানালো যে তোমার যে কাজের মেয়েটা আছে না, সেই একটা জিনিস খুব ভালো লাগে। আমার ব্যাপারে প্রশংসা শুনতে শুনতে আমার প্রতিও কফিলের নজর পড়ে গেছে। ও কফিলও যার বাড়িতে আমি স্থান নিয়েছি সে কফিল আমাকে ছাড়ে নেই, ইচ্ছা মতন তার মনের খাইশ মিটিয়ে নিল। আমি তো এতদিন দেখিই নেই যে আমার ঘরে এত সুন্দর একটা পদ্ম ফুল ফুটে আছে। যাই হোক, তারা 3 জন ভুল রাস্তায় সঠিক রাস্তায় সব জায়গা দিয়ে তারা আসা যাওয়া করতেছে। আর এইভাবে আসা যাওয়া করতে করতে আমার সব রাস্তা এক হয়ে গেল। তখন আমার অনেক কষ্ট, যখন আমার প্রয়োজন তাদের কাছে ফুরিয়ে গেল। এইভাবে 3টা বছর আমাকে তারা 3 জনে ব্যবহার করতে থাকলো, দিনে রাতে মিলে। তারা আমাকে আমার কাছ থেকে মজা পাওয়ার পরও একটা রাতের জন্য তারা আমাকে শান্তিতে ঘুমাইতে দেয়নি। হয়তো রাইতে 1 জন, হয়তো দিনে 2 জন, বা দিনে 3 জন, রাইতে 3 জন, দিন রাত 24 ঘন্টা এই কাজের উপরে। ঘুম কী জিনিস আমি বলতে পারি না। 2 ঘন্টা আমাকে ঘুমাইতে দিত, সংসারের কাজ, তাদের পার্সোনাল কাজ, সব কাজই করে তো। আমার দুটো রাস্তা একেবারে এক হয়ে গেছে।
অনেক কষ্টে ওখান থেকে চলে আইছি। যখন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তারা আমার মাইরা ফালাতে চেয়েছিল। পরে জানডা ভিক্ষা নিয়ে আমি আমার দেশে ফিরেছি। তাই আপনাদেরকে বলতেছি, যারা মেয়ে মানুষ আছেন বিদেশে যাইতে চান তারা কখনো বিদেশে যাবেন না। নিজের দেশে অনেক সুখ, অনেক শান্তি। বিদেশে বাড়ি টাকা আছে কিন্তু সম্মান নেই, শান্তি নেই। তারা আমাদের কখনো আপন মনে করে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।